আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্যক্ষমতা এবং শক্তি। সেই চ্যাপ্টারে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কার্য। কার্য কি? কার্য মানে ধরো একটা বস্তু আছে, ঠিক আছে, এম ভরের একটা বস্তু। সেই বস্তুটার উপর যদি এফ বল প্রয়োগ করা হয়, ক্যাপিটাল এফ, তোমরা জানো এফ মানে ফোর্স, এফ বল প্রয়োগ করা হয় এবং প্রয়োগ করার পর যদি যেদিকে বল প্রযুক্ত হয়েছে সেই দিকে বস্তুটার কিছুটা পরিমাণ সরণ ঘটে, ধরে নিই সেই সরণটা এক্স, তাহলে বলা হবে যে এই বলের দ্বারা কার্য করা হয়েছে। কি বললাম আর একবার বলি, বললাম কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটাকে এফ বল প্রয়োগ করা হয়েছে। যদি বস্তুটার সরণ ঘটে কোন দিকে? যেদিকে বল প্রযুক্ত হয়েছে, মানে বলের প্রয়োগ বিন্দুর দিকে বা অভিমুখে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে, তাহলে আমরা বলবো এই বলের দ্বারা কার্য হয়েছে। ঠিক আছে, তাহলে কার্য কাকে বলে বোঝা গেল। এইখান থেকে আসি। আচ্ছা, তাহলে কার্যকে আমরা ওয়ার্ক বলি বা ওয়ার্ক ডান বলি। তাহলে কার্যের ফর্মুলাটা দেখি। W ইকুয়ালস টু, W ফর ওয়ার্ক, W ইকুয়ালস টু F ডট S। এফটা কি? এফটা হচ্ছে প্রযুক্ত বল, এফটা এখানে প্রযুক্ত বল, আর এসটা হচ্ছে প্রয়োগ বিন্দু সরণ, মানে বলের প্রয়োগ বিন্দু সরণ, বলের প্রয়োগ বিন্দু সরণ। আচ্ছা, এখানে আমরা চিত্রে সরণটাকে এক্স ধরেছি, এখানে এস লিখলাম, যা খুশি হতে পারে, কোনো অসুবিধা নেই, এক্স বা এস যা কিছু লিখতে পারি। তো যাই হোক, এটা হলো আমাদের ফর্মুলা। বেশ, এইবার আসি একক, কার্যের একক। ফর্মুলা থেকে বলতে পারবো, যদি আমরা এসআই পদ্ধতিতে বলি তাহলে বলের একক এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন, আর এস বা সরণের একক হচ্ছে মিটার। তাহলে নিউটন মিটার, এটা হচ্ছে এসআই সিস্টেমে। আর সিমিলারলি ডাইন সেমি, এটা হচ্ছে সিজিএস সিস্টেমে। আমরা কার্যের এই নিউটন মিটারকে আমরা বলবো জুল, আর এইটাকে বলবো আর্গ। এবার এখানে বলি, তাহলে এক জুল কার্য বলতে আমরা কি বুঝি? বলবো যে এক নিউটন, এই যে এক জুল মানে এক নিউটন মিটার। আচ্ছা, তার মানে এক নিউটন বল প্রয়োগ করে যদি আমার বলের প্রয়োগ বিন্দুর সরণ 1 মিটার হয়, তাহলে যে পরিমাণ কার্য করা হয়েছে তাকে বলা হয় এক জুল কার্য। ঠিক আছে, সিমিলারলি এক ডাইন বল প্রয়োগ করে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের অভিমুখে 1 সেমি হয়, তাহলে আমরা সেই কার্যকে বলবো এক আর্ক। আচ্ছা, এখানে একটা সম্পর্ক আছে, সম্পর্কতে আসি। সম্পর্কটা আছে এরকম, প্রমাণ করতে হয় 1 জুল সমান 10⁷ আর্ক, এইটা প্রমাণ করতে হবে। আচ্ছা, কি করে করব? আমরা 1 জুল সমান জেনেছি, এখান থেকে দেখো জুল মানে হচ্ছে নিউটন মিটার, তাহলে 1 জুল মানে আমরা লিখতে পারি 1 নিউটন ইন্টু মিটার। ঠিক আছে, বা লিখতে পারি 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটনকে যদি সিজিএস এ করি তাহলে 1 নিউটন সমান 10⁵ ডাইন, লিখি 10⁵ ডাইন ইন্টু 1 মিটারকে যদি সিজিএস এ করি তাহলে হবে 100 সেন্টিমিটার। তাহলে কতগুলো আসছে এখানে? 10⁵ মানে 10-এর মাথায় 5টা শূন্য, এখানে আরো দুটো শূন্য, তাহলে 7টা শূন্য। 10⁷ ডাইন সেমি। নেক্সট লাইনে আমরা এই ডাইন সেমিকে দেখো আমরা আর্ক বলি, তাহলে হয়ে গেল 10⁷ আর্ক। তাহলে প্রুফ করা গেল 1 জুল সমান 10⁷ আর্ক। বেশ, তাহলে প্রমাণটা গেল। নেক্সট আমরা যেটাতে আসবো, কার্যের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ। কার্যের যে শ্রেণীবিভাগ, ফার্স্টেই আমরা যেটা আসি সেটা হচ্ছে ধনাত্মক কার্য বা বলের দ্বারা কার্য। সেটা কিরকম? মানে আমরা ধরে নিচ্ছি, আচ্ছা ফার্স্ট লিখি বলের দ্বারা কার্য।
বলের দ্বারা কার্য। এটা কিরকম কার্য? যখন আমরা একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি এই দিকে, মানে যেদিকে বল প্রয়োগ করছি, যদি বলের সরণ ঠিক একই দিকে হয়, সরণটা অভিমুখ আর বলের অভিমুখ যদি একই দিকে হয়, তাহলে আমরা সেই রকম কার্যকে বলবো বলের দ্বারা কার্য বা ধনাত্মক কার্য। এটাকে আমরা ধনাত্মক কার্য হিসেবেও বলতে পারি। তাহলে ব্যাপারটা কিরকম হলো, যে আমরা ধরে নিচ্ছি একটা বস্তু আছে, সেই বস্তুটার উপর এফ বল প্রযুক্ত হয়েছে ডান দিকে, এবং এই ক্ষেত্রে এবং এই বস্তুটা কি হয়েছে, ডান দিকেই সরণ ঘটেছে। তাহলে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সরণ সেদিকেই হচ্ছে। যদি এই ঘটনা ঘটে তাহলে আমরা সেই রকম কার্যকে বলবো বলের দ্বারা কার্য। কিরকম উদাহরণ হবে? উদাহরণ হবে অভিকর্ষ যখন কোনো বস্তুকে আকর্ষণ করে নিজের দিকে, মানে পৃথিবী যখন নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে অভিকর্ষ বল দ্বারা, সেই ক্ষেত্রে যে পরিমাণ কার্য হয় তাকে আমরা বলি বলের দ্বারা কার্য। উদাহরণটা কিরকম হবে? অভিকর্ষের অধীনে বস্তুর পতন, বা অভিকর্ষের দ্বারা পৃথিবীর দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুর সরণ বা পতন, যাই হোক। এটা হলো বলের দ্বারা কার্য বা ধনাত্মক কার্য। বেশ, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমাদের বস্তুর উপর বল যেদিকে প্রযুক্ত হবে সরণটা ঠিক তার উল্টো দিকে হবে। মানে আমরা যদি এই বস্তুটার উপর এই দিকে, মানে ডান দিকে বল প্রয়োগ করি, দেখা যাবে বস্তুর সরণটা কি হচ্ছে, উল্টো দিকে হচ্ছে। এটা কিভাবে সম্ভব? মানে ধরে নিই, যখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি বা লিফট দিয়ে উপরে উঠি, তখন কি হয়, অভিকর্ষজ বল আমাদেরকে নিচের দিকে আকর্ষণ করে, মানে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে। মানে বলের অভিমুখটা কিরকম হয়, নিচের দিকে, এই দিকে আমাদের উপর অভিকর্ষ বল কাজ করে। কিন্তু আমরা কি করি, সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি, মানে আমাদের সরণটা ঊর্ধ্বমুখে। এই ক্ষেত্রে আমরা যেটা করি, এইটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ। ঠিক আছে, তাহলে উদাহরণটা কিরকম হবে? উদাহরণটা হবে অভিকর্ষ বলের বিরুদ্ধে লিফট বা সিঁড়ি দিয়ে উপরে ওঠা। শ্রেণীবিভাগ হচ্ছে কার্যহীন বল। আচ্ছা, আমরা সংজ্ঞায় পড়েছি যে ফর্মুলাতে পড়েছি যে W = Fs, মানে W = F.S। আচ্ছা, এখানে এটা বলতে গিয়ে একটা জিনিস বলে রাখি, কার্য কিন্তু একটা স্কেলার রাশি। ঠিক আছে, যেখানে F এবং S, F মানে বল এবং S মানে সরণ, উভয় কিন্তু ভেক্টর রাশি। এদের দুজনের কিন্তু দিক আছে, কিন্তু কার্যের কোনো রকম দিক নেই, তাই কার্য কিন্তু একটা স্কেলার রাশি। এবং এখান থেকে একটা শর্ট প্রশ্ন দেয় যে দুটি ভেক্টর রাশির সমন্বয়ে গঠিত একটি স্কেলার রাশির উদাহরণ, সেটা কিন্তু কার্য। আচ্ছা, এরপরে আসি যে কার্যহীন বল W = Fs। কখন আমরা কার্যহীন বল বলবো? যখন দেখা যাবে যে বল প্রযুক্ত হচ্ছে কিন্তু কার্য হচ্ছে না। ঠিক আছে, প্রথম যে কেসটা সেটা হচ্ছে S = 0। কিরকম বলছে, সারাদিন ধরে আমি একটা দেয়ালকে ঠেলছি সারাদিন ধরে। ঠিক আছে, অনেক সময় ধরে প্রচুর বল দিয়ে আমি দেওয়ালটাকে ঠেললাম, কিন্তু দেখা গেল এন্ড অফ দ্য ডে দেয়ালটা একটুও সরলো না। ঠিক আছে, সেক্ষেত্রে সরণটা শূন্য। তাহলে সেইটা একটা হবে যখন S = 0 যদি এখানে বসাই, তাহলে আমরা পাবো W = F × 0 = 0। এটা একটা হবে। আর একটা জিনিস হয়, সেখানে বলা হয় যে যদি F এবং S বল যেদিকে প্রযুক্ত হলো সরণ তার সাথে লম্ব দিকে হয়, মানে মধ্যবর্তী কোণটা যখন 90 ডিগ্রি হয়। কি বললাম ভালো করে বুঝবো। এখানে একটা বস্তু আছে, সেই বস্তুর উপর আমি কি করেছি, F বল প্রয়োগ করেছি। যেদিকে প্রয়োগ করেছি দেখা যাচ্ছে বস্তুটা তার সাথে
লম্ব দিকে সরছে, মানে সরণটা লম্ব দিকে হচ্ছে, মানে এস সরণ এবং বল এই দুজনের মধ্যে মধ্যবর্তী কোণটা হচ্ছে 90°। তখন এই ধরনের ক্ষেত্রে আমার ডাব্লুটা কি হবে? শূন্য হবে, যাকে আমরা কার্যহীন বল বলি। এটা এটা ঠিক মনে হবে যে এটা কিভাবে পসিবল, যে একটা বস্তুর উপর একদিকে বল প্রয়োগ করছি, বস্তুটা লম্ব দিকে সরে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? যখন দেখো আমরা একটা সুটকেস নিয়ে বা হাতে কোনো একটা জিনিস নিয়ে হেঁটে যাই, ঠিক আছে, তখন কি ঘটনা ঘটে? এটা ধরো ভূপৃষ্ঠ, আমাদের এখানে একজন ব্যক্তি কি করছে? একটা জিনিস নিয়ে এইদিকে সরছে, বা এই বস্তুটা এইদিকে মুভ করছে বা সরণ হচ্ছে, এক্স সরণ হচ্ছে, আর বা এসও বলতে পারি, কোনো অসুবিধা নেই, যা খুশি বলি। এবং এই বস্তুটার উপর অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করছে। তাহলে দেখো অভিকর্ষ বল নিচের দিকে এবং বস্তুর সরণ কোণ দিকে? সামনের দিকে, ভূপৃষ্ঠের সাথে সমান্তরালভাবে। তাহলে এই দেখো মধ্যবর্তী কোণের মানটা কত হয়ে যাচ্ছে? 90°। এক্ষেত্রে এটা হচ্ছে কার্যহীন বল। ঠিক আছে, আরেকটা উদাহরণ হয়, সেটা হচ্ছে যখন আমরা দেখি যে সূর্যের চারিদিকে পৃথিবী প্রদক্ষিণ করছে, বা পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ প্রদক্ষিণ করছে, যাই বলি না কেন, এটা যদি সান হয়, আর এরকমভাবে একটা বৃত্তাকার পথে যদি আমার আর্থ রোটেট করে সানকে, তাহলে কি হবে? সান ওকে কি করছে? নিজের দিকে আকর্ষণ করছে। তাহলে বলটা এই দিক বরাবর, এই দিক বরাবর, কিন্তু আর্থ রোটেট করছে এইভাবে। যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আমি দেখলে বুঝতে পারবো আর্থের সরণটা কিন্তু এই দিকে হবে। ঠিক আছে, তাহলে তাদের দেখো মধ্যবর্তী এই যে কোণটা, সেই কোণটা হয়ে যাচ্ছে 90°, এই যে কোণ। তাহলে এটাও একটা কার্যহীন বলের উদাহরণ। লাস্ট যেটা আসে সেটা হচ্ছে কার্যের মাত্রা। কার্যের একক আমরা আগেই পড়েছি, কার্যের মাত্রা। কার্যের ফর্মুলাতে পড়েছিলাম কার্য ইকুয়ালস টু বল ইন্টু সরণ। বেশ, বল মানে কি? বল মানে লিখতে পারি বল F ইকুয়ালস টু ma। তার মানে বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। বেশ, ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, এবং বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। তাহলে আমি একবারে লিখে দিতে পারি ভর ইন্টু সরণ বাই সময়ের স্কোয়ার ইন্টু সরণ। এবার এই পুরো ব্যাপারটাতে আমরা যদি মাত্রা বসাই কি পাবো? ভর মানে হচ্ছে m, সরণ এখানে আরেকটা সরণ, দুটো আছে, তাহলে l তার স্কোয়ার, আর নিচে হয়ে গেল সময় মানে t, তার স্কোয়ার। পুরোটাকে এক ঠিক করে লিখলে হবে m l স্কোয়ার t টু দি পাওয়ার -2। যেহেতু টিটা নিচে ছিল উপরে এসেছে, তাই এখানে 2 এর আগে প্লাস ছিল, এটা মাথায় এসে মাইনাস হয়েছে। এইটা হচ্ছে কার্যের মাত্রা। পরে যেটা আছে সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা কি? ক্ষমতা মানে হচ্ছে তোমার, ক্ষমতাকে আমরা পাওয়ার বলি, তার জন্য পি দিয়ে প্রকাশ করা হয়, পি ইকুয়ালস টু W/T। তার মানে কি? তার মানে সময়ের সাপেক্ষে কার্য করার যে হার, হার মানে তোমরা জানো যে সময় দিয়ে ভাগ করা, এখানে কার্যকে আমরা সময় দিয়ে ভাগ করেছি। তাহলে ক্ষমতার সংজ্ঞা কি হচ্ছে? সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। বেশ, এবার চলে আসি এককে। খুব সোজা, কার্যের যে একক সেটাকে সময়ের একক দিয়ে ভাগ করবো। এসআই পদ্ধতিতে কার্যের একক কি? জুল। তাহলে হয়ে যাচ্ছে জুল পার সেকেন্ড এসআই সিস্টেমে, আর আর্ক পার সেকেন্ড সিজিএস সিস্টেমে। ঠিক আছে, হয়ে গেছে। বেশ, এছাড়া একটা ব্যবহারিক একক আছে, সেই ব্যবহারিক এককটা কি? ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। তাহলে ওয়াটের সংজ্ঞা দিলে কি হবে? যে 1 সেকেন্ডে 1 জুল কার্য করার হারকে আমরা কি বলি? 1 ওয়াট ক্ষমতা বলি। হলো? বেশ, ব্যবহারিক একক হলো। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আরেকটি একক আছে, সেটা হচ্ছে যেটাকে আমরা এফপিএস পদ্ধতিতে বলে থাকি, এবং সেই এককটা এখনো কিছু কিছু যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এইচপি বা হর্স পাওয়ার।
হর্স পাওয়ার বা এইচপি। এটা কি বলছে যে যদি একটা বস্তুকে মানে 550 পাউন্ড ভরের একটা বস্তুকে ঠিক আছে 1 ফুট উঁচুতে তুলতে যে পরিমাণ কার্য করা হবে সেইটাকে যদি আমরা 1 সেকেন্ড বা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা যে ক্ষমতাটা পাবো সেটা হচ্ছে 1 হর্স পাওয়ার। কি বললাম? 550 পাউন্ড ভরের একটি বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট উঁচুতে তুলতে যে পরিমাণ ক্ষমতা আমরা পাবো সেটা হবে 1 হর্স পাওয়ার। সম্পর্কটা কিরকম? 1 এইচপি সমান 746 ওয়াট। এটা হচ্ছে এইচপির সাথে ওয়াটের সম্পর্ক। এটা শর্ট কোশ্চেন দেওয়া হয়। বেশ, এরপরে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আমরা পড়লাম P ইকুয়ালস টু W/T। আচ্ছা, W মানে কি? W মানে কার্য। সেইখানে একটা কথা বলে রাখি, ডাব্লিউটা হচ্ছে কার্য হচ্ছে স্কেলার রাশি, সময়টাও স্কেলার রাশি, সেই জন্য ক্ষমতাটা কিন্তু একটি স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, তাহলে কার্য হচ্ছে বল ইন্টু সরণ F.S ডিভাইডেড বাই টি। বেশ, নেক্সট লাইনে আমরা করতে পারি কি, টি দিয়ে এস কে ভাগ করে দিই, তাহলে সরণ বাই সময় আমাকে কি দেবে? F ইন্টু ভি দেবে। ভিটা কি? ভিটা হচ্ছে বেগ ইকুয়ালস টু S/T সমান বেগ, এটাকে আমরা বেগ বলছি। তাহলে আমরা আর একটা ক্ষমতাকে অন্যভাবে প্রয়োগ করতে শিখলাম, সেটা হচ্ছে বল ইন্টু বেগ। ঠিক আছে, এটা একটা জিনিস বলার ছিল। আর একটা কথা বলার, সেটা হচ্ছে আমরা যখন ক্ষমতা বলি, কোনো একটা বস্তুর ক্ষমতা নির্ধারণ করি, তখন আমরা মানে এটা দেখে আমাদের মনে হবে যে যত বেশি কার্য করার কারোর ক্ষমতা থাকবে, মানে যার যত বেশি কার্য করার হার, সেইটাকে আমরা কি বলবো? ক্ষমতা বলবো। যত বেশি কার্য তত বেশি ক্ষমতা, এইটা যেমন একটা দিক। আরেকটি দিক হলো যে যত কম সময়ে একজন ব্যক্তি কার্য করতে পারবে তার ক্ষমতা কিন্তু তত বেশি হবে। মানে 5টা অঙ্ক একজন 10 মিনিটে করছে, কেউ একজন 15 মিনিটে করছে, তাহলে এই যে কার্যটা করা হচ্ছে, দেখা যাবে যে 10 মিনিটে করছে তার কিন্তু ক্ষমতা অনেক বেশি দেন যে 15 মিনিটে করছে তার থেকে। ঠিক আছে, বেশ, এখানে হয়ে গেল।